আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এই ভিডিওতে উপস্থিত হইলাম। এই যে এনজাইমটা করতেছিলাম আমরা, তো এই যে এনজাইম আমাদের শরীরের সব কাজ করতেছে। এত কিছু করতেছে, এত বিক্রিয়া করতেছে। বাট কিভাবে করতেছে আসলে? কিভাবে এনজাইম বিক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে? কোন আকৃতি থাকলে কেমনে যুক্ত হতে পারে? কিভাবে সে বিক্রিয়াটাকে মেইনটেইন করতে পারে? এই যে এই কথাগুলা বা এই ব্যাপারগুলা যে এনজাইম কোন বিক্রিয়কের সাথে আসলে অংশগ্রহণ করবে, করে আমাদের জীবনটাকে চালিয়ে নিবে, হ্যাঁ? আমাদের জীবনের সব কাজগুলা করে ফেলবে সে। সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আসলে জানব। ঠিক আছে? এই ভিডিওতে সেটাই আমাদের মেইন আলোচ্য বিষয় আসলে। তো এখন দেখো ভাইয়া, এই যে এনজাইমটা কিভাবে বিক্রিয়কের সাথে যুক্ত হচ্ছে, এটা নিয়ে ২ টা মতবাদ আছে। একটাকে বলা হয় তালাচাবি মতবাদ, আর আরেকটাকে আমরা বলি আবেশী উপযুক্ততা মতবাদ। এই যে আমি ২ টার একটা ছবি নিয়ে আসছি আরকি। তো এখন দেখো ভাই আমরা একটু আলোচনা করি আসলে তালাচাবি মতবাদে কি হচ্ছে আর আবেশী উপযুক্ততা মতবাদে আসলে কি বোঝাচ্ছে এখানে, হ্যাঁ? তো ১ম এ আমরা যদি দেখি তালাচাবি মতবাদ, এটাই আসলে ১ম এ দেওয়া মতবাদটা, তার নামই হচ্ছে তালাচাবি মতবাদ। তো মতবাদটা হচ্ছে এইরকম দেখো, নাম যেহেতু তালাচাবি মতবাদ, তো এটার ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে তালা আর চাবির মতো। যেমন দেখো আমাদের যে তালা আছে, প্রতিটা তালার জন্য কিন্তু একেকটা আলাদা, আলাদা চাবি আছে এবং সেই চাবি দিয়েই শুধুমাত্র ওই তালাটাকে খোলা যায়। তো এই তালাচাবি মতবাদটাও ঠিক সেরকমই। এখানে কি বলা হচ্ছে? এই যে মনে করো এনজাইম আছে একটা। তো সেই এনজাইমটা তার ভেতরে যে খাঁজ আছে, খাঁজ বা তার গ্রহণকারী যে অংশটুকু আছে, সেই জায়গাতে আকৃতি যেইরকম, সে শুধুমাত্র ঐরকম আকৃতি বিশিষ্ট বিক্রিয়কের সাথেই বিক্রিয়া করতে পারবে। আকৃতি যদি আলাদা হয়ে যায় তাহলে সেই বিক্রিয়কের সাথে বিক্রিয়া করতে পারবে না। যেমন দেখো এখানে আমরা ২ টা বিক্রিয়ক নিয়েছি, একটা A আর একটা B। তুমি এই ছবি দেখলেই বুঝতে পারতেছো যে এনজাইম তে যে খাঁজটা আছে, সেই খাঁজে যুক্ত হতে পারবে কিন্তু শুধুমাত্র বিক্রিয়ক A। এবং এই মতবাদ অনুসারে সেটাই বলা হইছে যে এই যে এনজাইমটা আছে, এই এনজাইমের সাথে বিক্রিয়া করতে পারবে হচ্ছে বিক্রিয়ক A। কারণ বিক্রিয়ক A এর যে খাঁজটা এবং E যে এনজাইমটার খাঁজ, এই ২ টার খাঁজ একই রকম। তাহলে শুধুমাত্র এই A যেটা, এই শুধুমাত্র সেই E এনজাইমটার সাথে যুক্ত হতে পারবে। বি এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, বি এর ক্ষেত্রে যে খাঁজটা আছে, সেটা কিন্তু ই এর খাঁজের সাথে বা এনজাইমের খাঁজের সাথে মিলতেছে না। যার কারণে এই বি যেটা, সে কিন্তু এই এনজাইমের সাথে যুক্ত হতে পারবে না। ঠিক আছে? তাহলে দেখো এই যে তালাচাবি মতবাদ অনুসারে কি হইল? এই যে আমাদের মনে করো এনজাইমটা হচ্ছে তালা, সেই তালাকে খোলার জন্য ওই রকমই শুধুমাত্র এ যে বিক্রিয়ক আছে, তার কাছে শুধুমাত্র ওই চাবিটা আছে। তাই এ শুধুমাত্র যেটা, বিক্রিয়ক যেটা, সেই শুধুমাত্র আমাদের এনজাইমের সাথে যুক্ত হতে পারবে। বি এখানে যুক্ত হতে পারবে না। তাহলে এটার মানে কি হয়ে গেল দেখো বলো তো? এটার মানে হইল যে তালাচাবি মতবাদ অনুসারে এনজাইমের কাজটা হচ্ছে সুনির্দিষ্ট। কেন সুনির্দিষ্ট? সুনির্দিষ্ট কেন হচ্ছে? কারণ সে তো শুধুমাত্র একটা নির্দিষ্ট বিক্রিয়কের সাথে অংশগ্রহণ করতে পারতেছে। ওকে? তাহলে আমরা মনে রাখবো তালাচাবি মতবাদ অনুসারে এনজাইমের কাজ হচ্ছে সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কাজ থাকবে। ওকে? তাহলে এটা আমরা বুঝলাম যে তালাচাবির মতবাদে আসলে এই কাহিনী। তো পরবর্তীতে দেখো কি হইল? পরবর্তীতে আবার তালাচাবি মতবাদ ছাড়া আরেকটা মতবাদ দেওয়া হইছে। এটাতে কি বলা হচ্ছে দেখো, তালাচাবি মতবাদে যেমন আমরা দেখতেছিলাম যে একটা তালাকে শুধুমাত্র একটা চাবি ওপেন করতে পারবে। আবেশী উপযুক্ত মতবাদে যেটা হলো, দেখা গেল যে কি হচ্ছে? দেখো মনে করো এখানে একটা এনজাইম, এই যে এনজাইমটা আছে। এখন দেখো এই এনজাইমের যে খাঁজটা আছে আর এখানে বিক্রিয়ক যে বিটা আছে, এই ২ টার খাঁজ কিন্তু একরকম না। ছবি দেখলেই বুঝবা যে দেখো এখানকার খাঁজটা আর বি এর যে খাঁজ আছে এই ২ টা কিন্তু আলাদা। তাহলে তালাচাবির মতবাদ অনুসারে কি ছিল যে এই ২ টা একজন আরেকজনের সাথে বিক্রিয়া করতে পারবে না। কারণ খাঁজ তো মিলতেছে না। ঠিক আছে না? মানে এই যে বি যেটা এটা দিয়ে এনজাইমের তালাকে খোলা যাবে না। বাট দেখা গেল আসলে এটা সবসময় সত্যি না। আসলে যেটা হয়, এই যে এনজাইম যার খাঁজ আলাদা ছিল, সে নিজের ইচ্ছামতো তার খাঁজটাকে পরিবর্তন করে বিক্রিয়কের সাথে যুক্ত হইতে পারে।
তার মানে এবার কি হয়ে গেল দেখো, এবার কিন্তু আর চুপচাপ বসে নাই এনজাইম। এনজাইম এবার বিক্রিয়কের আকার অনুসারে সে নিজের আকারটাকে পরিবর্তিত করতেছে। পরিবর্তিত করে তখন দুইজন একসাথে যুক্ত হয়ে যাবে। এই যে এনজাইম তার আকৃতি এবার চেঞ্জ করে ফেলতেছে, পরিবর্তন করে ফেলতেছে, এই জিনিসটাকে আমরা বলি আবেশী উপযুক্ততা মতবাদ। তো দেখো ভাই, এই যে আবেশী উপযুক্ততা মতবাদটা যখন চলে আসলো, তখন কিন্তু আর তালা চাবি মতবাদটা আর খাটলো না। কারণ এবার কিন্তু আর নির্দিষ্ট নাই, এবার কিন্তু চেঞ্জ হইতে পারতেছে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী আর কি দুইটা মতবাদে। এখন এই যে আমরা দেখলাম যে আবেশী উপযুক্ততা মতবাদে কি হলো, যে এনজাইম তার আকৃতিটা চেঞ্জ করে বিক্রিয়কের সাথে যুক্ত হচ্ছে। এই যে আকৃতি চেঞ্জ করে বিক্রিয়কের সাথে যুক্ত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ইনডিউসড ফিট। ইনডিউসড ফিট মানে ফিট হচ্ছে, ফিট মানে কি যুক্ত হওয়া, সঠিকভাবে যুক্ত হওয়া। ফিট হচ্ছে সেটা ইনডিউসড মানে একটু জোর করে বা নিজে চেঞ্জ করে বা পরিবর্তিত হয়ে ফিট হচ্ছে। তাই যেহেতু এই যে পরিবর্তিত হয়ে বিক্রিয়কের সাথে যুক্ত হচ্ছে এনজাইমটা, তাই এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইনডিউসড ফিট। আর এখানে আমরা আরো একটা কথা মনে রাখবো, যে এনজাইমগুলা ইনডিউসড ফিট দেখাতে পারে বা যারা নিজের ইচ্ছা মতো তার আকৃতিটাকে চেঞ্জ করতে পারে, এইরকম এনজাইমগুলোকে আমরা বলবো অ্যালোস্টেরিক এনজাইম। তাহলে আবার বলি, অ্যালোস্টেরিক এনজাইম কারা? যে এনজাইমগুলা তাদের নিজের ইচ্ছা মতো আকৃতিটাকে চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে বিক্রিয়কের সাথে যুক্ত হয়ে যাবে, এদেরকে আমরা বলি অ্যালোস্টেরিক এনজাইম। এবং এই কথাটা কিন্তু বোটানি পড়ার সময় আমরা বারবার পাবো। তাহলে এখন থেকে খেয়াল রাখবো অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলে। ওকে, তাহলে দেখো এনজাইমের যে মতবাদ ছিল সেটা আমরা দেখলাম, কিভাবে বিক্রিয়া হয় সেটা দেখলাম। এখন তোমাদের অনেক সময় এরকম কোশ্চেন আসে, এই যে তালা চাবি মতবাদটা পড়লা তোমরা, এই মতবাদে অনেক সময় কোশ্চেন আসে যেখানে তালা হিসেবে কাজ করবে কে আর চাবি হিসেবে কাজ করবে কে। এখন তুমি যদি এই ছবিটা ভালোভাবে খেয়াল রাখো, আমি যে ছবিটা এঁকেছি এখানে, তাহলে কিন্তু তুমি বুঝবা আসলে যেখানে তালা কে আর চাবি কে। যেমন দেখো এই যে এনজাইমটা দেখো কি হইছে, তালার মতো চুপচাপ বসে আছে, তালার মতো তার একটা খাঁজও আছে যেখানে চাবি ঢোকানো যাবে। আর এই যে আমাদের যে বিক্রিয়কটা আছে সে কি হবে, সে চাবির মতো আলটিমেটলি ওই জায়গাতে গিয়ে যুক্ত হয়ে যাবে। তার মানে অবশ্যই ছবি দেখলে বোঝা যাচ্ছে যে এনজাইমটা তালা হিসেবে কাজ করে, আর বিক্রিয়ক যেটা সেটা চাবি হিসেবে কাজ করে। ঠিক আছে না? তবে হ্যাঁ, এখানে একটা কাহিনী হচ্ছে, তোমরা পরীক্ষার হলে এটা ভুল করে ফেলো, উল্টাই ফেলো। তো যেন উল্টাপাল্টা না হয়, তাহলে আমরা একটু এভাবে মনে রাখবো। আমি একটু বলে দিই, একটা বুদ্ধি শিখাই দিই। এভাবে যদি মনে রাখেন কখনো ভুল হবে না। ওকে, কিভাবে মনে রাখবো? তাহলে একটা হচ্ছে, আমরা বললাম এখানে হচ্ছে একটা হবে তালা আর একটা হবে চাবি। তাহলে এইভাবে খেয়াল রাখবা, চাবি বানানে বি আছে না, এই বি থেকে আমরা মনে রাখবো বিক্রিয়ক। তার মানে কি বলতো, চাবি হিসেবে কাজ করবে বিক্রিয়ক, তাহলে তালা হিসেবে কাজ করবে কি, আরেকটাই তো আছে শুধুমাত্র, সেটা হচ্ছে এনজাইম। তাহলে এনজাইমটা হচ্ছে তালা, চাবি হচ্ছে বিক্রিয়ক। ইজি হয়ে গেল না বলো? এটা আর ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা দেখলাম মতবাদটা আমাদের গেল। এবার চলে আসো, আমরা যেটা করব এনজাইমের ক্লাসিফিকেশন করবো আমরা। তাহলে এবার এনজাইমের ক্লাসিফিকেশন আমরা চলে আসি। এই মনে করো আমাদের এনজাইম। তো মনে রাখবো, দেখো এনজাইমকে গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। কিসের উপর? গঠনের উপর। এই মনে কর গঠনের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হবে সরল এনজাইম, আর একটা হবে হচ্ছে যৌগিক এনজাইম। একটা হলো সরল, আর একটা হলো কি বলো, আর একটা হলো যৌগিক এনজাইম। এখন জানবো সরল এনজাইম কখন বলবো আর যৌগিক এনজাইম কখন বলবো। তোমাদেরকে আমি বলেছিলাম, দেখো ভাই, এনজাইম বাই ডিফল্ট অল দ্য এনজাইমস আর প্রোটিনস। যত এনজাইম আছে সব এনজাইমগুলো হচ্ছে প্রোটিন। তার মানে এই যে আমরা এনজাইম পড়তেছি এখানে সবাই কিন্তু প্রোটিন, প্রোটিন ছাড়া কোনো এনজাইম হইতে পারে না। তাহলে সরল এনজাইম কাকে বলবো? সহজ কথা মনে রাখবো, যে এনজাইমগুলোতে শুধুমাত্র প্রোটিন থাকবে, প্রোটিন ছাড়া যদি আর কিচ্ছু থাকে না, না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সরল এনজাইম। তাহলে সরল এনজাইম মানে কি, এদের কি থাকবে? জাস্ট প্রোটিন থাকবে,
অনলি প্রোটিন, প্রোটিন ছাড়া আর কিচ্ছু থাকবে না। তাই এটা হচ্ছে সরল এনজাইম। তাহলে যৌগিক এনজাইম কারা? যৌগিক এনজাইম মনে রাখবো যাদের প্রোটিন থাকবে, প্রোটিনের সাথে সাথে অপ্রোটিন অংশ কিছু থাকবে। অপ্রোটিন বা যাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি, নন প্রোটিন কিছু পার্ট থাকবে, তাহলে তাকে আমরা বলবো যৌগিক। আসলে যৌগিক মানেই এটা। তুমি যৌগিক যখনই পড়বা, যৌগিক মানে হচ্ছে ওই জিনিসটার সাথে অন্য কিছু যুক্ত থাকবে। তাহলে এখানেও তাই, যৌগিক এনজাইম তখন হবে যখন শুধু প্রোটিন না, প্রোটিনের সাথে আরো কিছু যুক্ত থাকবে। ওকে, তাহলে এখন আমরা যদি একটু এক্সাম্পল দেখি যে তাহলে সরল এনজাইম কোনটা হতে পারে। সবচেয়ে কমন এক্সাম্পলস আমরা যদি বলি কি হবে, একটা হচ্ছে যেমন মনে করো সুক্রেজ, এটা শুধুমাত্র প্রোটিন, তাই এটা সরল এনজাইম। আরেকটা হতে পারে কি, যেমন মনে করো ল্যাকটেজ, এগুলো হচ্ছে সরল এনজাইম। ওকে, এখন জটিল বা যৌগিক এনজাইম যেটা আছে সেটার কথাবার্তায় আমরা একটু আসি। দেখো এখানে কোশ্চেন আসে বিভিন্ন রকম, এবং এই পার্টটা কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ এর ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন প্রথমেই মনে রাখবো এই যে যৌগিক এনজাইম আমরা কি দেখলাম, যৌগিক এনজাইমে প্রোটিন অংশ আছে আবার অপ্রোটিন অংশ আছে। প্রথমে আমরা যেটা মনে রাখবো, যৌগিক এনজাইমের প্রোটিন অংশ যেটা, এটাকে বলা হয় অ্যাপো এনজাইম। তাহলে যৌগিক এনজাইমের প্রোটিন অংশকে আমরা বলবো অ্যাপো এনজাইম। তাহলে অপ্রোটিন অংশ কি বলবো, মনে রাখবা অপ্রোটিন অংশকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপ কারণ ওটা কি, প্রোটিন ছাড়া বাইরে থেকে অন্য কিছু এসে যুক্ত হয়েছে। যেমন দেখো ভাইয়া, বাইরে থেকে কোনো কিছু যখন লাগানো হয় বা নিয়ে আসা হয় সচরাচর, সেটা কিন্তু প্রোস্থেটিক বলা হয়। যেমন দেখবা অনেকের ক্ষেত্রে কি হয়, যে মনে করো কোনো একটা কারণে একটা পা কাটা পড়ছে, তো সেই পাটা যখন আমরা কৃত্রিমভাবে লাগিয়ে দিই আবার, সেটা কিন্তু বলা হয় প্রোস্থেটিক লেগ। কি বলা হয় বলো, প্রোস্থেটিক লেগ বলা হয়। কারণ কি, কারণ ওটা তো তার শরীরের অংশ না, আমরা বাইরে থেকে লাগিয়েছি, সো সেটাকে আমরা বলি প্রোস্থেটিক লেগ। সেরকম দেখো এখানে যেহেতু এনজাইমের অংশ শুধু প্রোটিন হওয়ার কথা ছিল, প্রোটিন ছাড়া বাইরে থেকে যেহেতু অন্য কিছু আসছে, অপ্রোটিন আসছে, তাই সেটাকে আমরা বলে দিচ্ছি প্রোস্থেটিক গ্রুপ। ওকে, এখন দেখো এই যে প্রোস্থেটিক গ্রুপটা আছে, প্রোস্থেটিক গ্রুপ হিসেবে আবার বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে। কি থাকতে পারে, প্রোস্থেটিক গ্রুপ হিসেবে তোমার মনে করো এখানে থাকতে পারে কিছু, থাকতে পারে জৈব কিছু জিনিসপত্র থাকতে পারে, বা অজৈব উপাদান থাকতে পারে। যেমন মনে করো অজৈব উপাদান বলতে কি, ধাতু। তাহলে কি থাকতে পারে, ধাতু বা অজৈব উপাদান থাকতে পারে, অথবা জৈব উপাদান থাকতে পারে। অজৈব উপাদান মানে তো ধাতু বললাম, ধাতু বলতে কোনগুলো, যেমন মনে করো ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, এই যে ধাতুগুলা। ঠিক আছে, যখন ধাতু থাকবে সেটা হচ্ছে অজৈব। আর মনে রাখবা যখনই ধাতু থাকবে বা প্রোস্থেটিক গ্রুপ হিসেবে যখন ধাতু থাকবে, তাদেরকে আমরা বলি হচ্ছে ও ফ্যাক্টর। ও ফ্যাক্টর বলা হয়। তাহলে মনে রাখবো একটা যৌগিক এনজাইমে যদি প্রোস্থেটিক গ্রুপ হিসেবে ধাতু থাকে বা কোনো অজৈব পদার্থ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কোফ্যাক্টর। আর যদি প্রোস্থেটিক গ্রুপ হিসেবে জৈব পদার্থ থাকে, জৈব পদার্থ বলতে কোনগুলা, যেমন মনে করো যদি আমরা বলি এই মনে করো যে এপিডি, এনএডিপি, এই যে এগুলা যেগুলো আছে, এগুলো হচ্ছে জৈব পদার্থ। তাহলে প্রোস্থেটিক গ্রুপ হিসেবে যদি কখনো জৈব পদার্থ থাকে, তাহলে কিন্তু অবশ্যই মনে রাখবো সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো বলতো, এটাকে বলা হয় কো এনজাইম। এই যে কো এনজাইম নাম কিন্তু তোমরা শুনছো মনে হয়, শোনার কথা, এবং এটা কিন্তু তোমাদের ক নাম্বার ডেফিনেশনে আসে যে কো এনজাইম কাকে বলে। তাহলে কি মনে রাখবো, যে প্রোস্থেটিক গ্রুপ যেটা, প্রোস্থেটিক গ্রুপ মানে কি, যে একটা যৌগিক প্রোটিনে অপ্রোটিন অংশ যেটা আছে সেটাকে আমরা প্রোস্থেটিক গ্রুপ বলি। আর এই প্রোস্থেটিক গ্রুপ হিসেবে যদি কখনো জৈব পদার্থ থাকে, তাহলে সেটাকে বলা হয় কোএনজাইম। আর যদি অজৈব পদার্থ থাকে, তাহলে সেটাকে আমরা বলি কোফ্যাক্টর। অজৈব পদার্থ মানে কোনগুলা আমি একটু লিখে দিই। অজৈব পদার্থ মানে এই যে বললাম ধাতু, যেমন মনে করো ম্যাঙ্গানিজ আছে, তারপরে মনে করো যে কি আছে, কপার আছে, জিঙ্ক আছে। এরা যদি থাকে
তাহলে আলটিমেটলি সেগুলাকে আমরা বলবো কোফ্যাক্টর। ওকে, এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা কিন্তু ক নম্বরে কোশ্চেনে আসে, ঠিক আছে? সরল এনজাইম কাকে বলে, যৌগিক এনজাইম কাকে বলে, অ্যাপো এনজাইম কাকে বলতেছে, প্রোস্থেটিক গ্রুপ কাকে বলে, কোফ্যাক্টর কি জিনিস, কো এনজাইম কি জিনিস, প্রতিটা কিন্তু তোমাদের ক নম্বরের কোশ্চেন এবং এমসিকিউ এর কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখে ফেললাম। ঠিক আছে, মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ। এবার চলে আসেন, এরপরে আসি আমরা। এরপরে আমরা কি দেখব, যে এনজাইমগুলো, আমরা তো আলটিমেটলি জানি যে এনজাইমগুলো বিক্রিয়া করবে। এখন কোন ধরনের বিক্রিয়াতে অংশগ্রহণ করে তারা, বা বিক্রিয়াতে কি ভূমিকা পালন করতেছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের শ্রেণীবিভাগ করা হয়। ঠিক আছে, মানে বিক্রিয়াতে কি প্রভাব ফেলে তার উপর ভিত্তি করে এদের শ্রেণীবিভাগ করা হয় এবং এদেরকে মোট 9টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি যে বিক্রিয়ায় প্রভাবের উপর ভিত্তি করে এনজাইম কত প্রকার? 9 প্রকার। এই যে 9টা প্রকার আছে, এদের কিন্তু আমাদের নাম জানতে হবে। তাহলে বলতো ভাই এতগুলা নাম, হাউ ক্যান আই মেমোরাইজ দ্যাট? হ্যাঁ, এত বেশি মেমোরাইজ করতে গেলে তো জীবন শেষ। তো জীবন আমরা শেষ করব না। আমরা কি করব, একটা নেমোনিক দিয়ে দেবো, সুন্দর করে আপনাদের একটা নেমোনিক দিয়ে দেবো, যে নেমোনিক দিয়ে আপনারা মনে রাখবেন। কিভাবে 9টা মনে রাখবো? মনে রাখবো, দেখো, ওথলিল মনে রাখো, OTHLIL, ওথলিল। ওথলিল ক্যাপ, ওথলিল ক্যাপ মনে রাখবো আমরা। এটা কিন্তু ওথলিল, অশ্লীল না, হ্যাঁ? অশ্লীলতার কথাবার্তা বলবো না আমরা। ঠিক আছে, তাহলে ওথলিল ক্যাপ বানানটা করে ফেলবা, ওথলিল ক্যাপ। তাহলে দেখো এখানে কিন্তু 9টা অক্ষর চলে আসছে এবং এই 9টা অক্ষর দিয়ে এক একটা এনজাইম হয়ে যাবে। তো চলে আসেন, আমরা দেখি কি কি এনজাইম হতে পারে। প্রথমে ও, ওতে হচ্ছে অক্সিডো রিডাক্টেজ, অক্সিডো রিডাক্টেজ ওতে, হ্যাঁ। টিতে হচ্ছে ট্রান্সফারেজ, অক্সিডো রিডাক্টেজ ট্রান্সফারেজ। এইসে হচ্ছে হাইড্রোলেজ, এলতে হচ্ছে লাইগেজ, আর আইতে হচ্ছে আইসোমারেজ। আর একটা এলে হবে লাইএজ, একটা হচ্ছে লাইগেজ আর একটা হচ্ছে লাইএজ। সিতে হচ্ছে কার্বক্সিলেজ। তারপর আছে কি দেখো, এতে আছে, এতে হচ্ছে এপিমারেজ। আর সবশেষে যেটা আমাদের পি আছে, পিতে হচ্ছে ফসফোলাইপেজ। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের মোট 9টা এনজাইম, মানে বিক্রিয়া, মানে কি ধরনের বিক্রিয়া সে করবে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এনজাইমকে এই 9টা ভাগে ভাগ করে ফেলেছি। ওকে, তো এখন দেখি কি বিক্রিয়া করতেছে এরা। হ্যাঁ, তার আগে আরেকটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউতে মনে করো যে চলে আসবে তোমার, হ্যাঁ, 100% লিখে রাখতে পারো অনেকটা। কি কোশ্চেন আসে? এখানে আসে যে এই যে 9টা এনজাইম, এর মধ্যে আবার কি হয়েছে, এর মধ্যে 6টা, 6টাকে আইইউবি অনুসারে বা আইইউবির শ্রেণীবিভাগ হিসেবে 6টাকে ধরা হয়। আইইউবি কি জিনিস? আইইউবি হচ্ছে, আইইউবি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট অফ বায়োকেমিস্ট্রি। এই যে ইন্টারন্যাশনাল ইউনিট অফ বায়োকেমিস্ট্রি, বা এটাকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি বলতে পারো। যেমন ওই তোমাদের ইয়া ছিল যেটা আইইউপ্যাক, আইইউপ্যাক যেমন ছিল কেমিস্ট্রিতে, সেরকম বায়োলজিতে যেটা আছে সেটাকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন বা ইউনিট অফ বায়োকেমিস্ট্রি বলা হয়। তো এটা অনুসারে বা আইইউবি অনুসারে এনজাইম আসলে 6 প্রকার। এখন কোশ্চেন আসে যে কোন 6 প্রকার। তাহলে এই যে দেখো, এই যে নেমোনিক দিছি, নেমোনিকের আরো একটা কাজ হয়ে যাবে। এই যে দেখো অথলিল যেটা আছে, এই যে প্রথমের 6টা অথলিল, এই 6টায় আসলে আইইউবি অনুসারে। সহজে গেল না বলো?
তাহলে অবশ্যই আমরা অথলিল মনে রাখবো, অথলিল ক্যাপ। এবং এটা কোশ্চেন কিন্তু এরকমই আসে যে আইইউবি অনুসারে এনজাইম নয় কোনটা? তাহলে এই যে অথলিলের বাইরে যে ক্যাপটা ছিল এই ৩ টা হচ্ছে আইইউবি অনুসারে না। ওকে? তাহলে আমরা বুঝে গেছি এবার। এখন আমরা দেখে ফেলি যে আসলে এই যে এনজাইম গুলা আছে এরা কে কি বিক্রিয়াতে হেল্প করতেছে। হ্যাঁ? আমরা এটা মুছে ফেলি আইইউবিটা। আচ্ছা, কে কি বিক্রিয়াতে হেল্প করতেছে আমরা দেখি এখন একটু। প্রথমেই দেখো আছে অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ দেখো ভাইয়া, অক্সিডেশন মানে হচ্ছে জারণ, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। তাহলে অক্সিডো রিডাকটেজ কি করবে? সে আসলে জারণ বিজারণ বিক্রিয়া ঘটায়। জারণ এবং বিজারণ। ওকে? তারপর ট্রান্সফারেজ। ট্রান্সফারেজের কাজ কি? সে ট্রান্সফার করবে। কোন একটা মৌল বা মূলককে ট্রান্সফার করবে। জাস্ট এটাই। হাইড্রোলিস কি? হাইড্রো মানে আমরা জানি পানি। হাইড্রো মানে পানি। তাহলে হাইড্রোলিস কি করবে? পানির উপস্থিতিতে কিছু ভাঙা, মানে কোনো কিছু বা কোনো কিছুর ভাঙন, পানির উপস্থিতি যদি কোনো কিছুর ভাঙন ঘটে, তাহলে সেটাকে আমরা বলি হাইড্রোলিস। তাহলে হাইড্রোলিস প্রক্রিয়াতে কিছু না কিছু ভাঙন ঘটবে। তারপর লাইগেজ, দেখো এটা আমি সবসময় বলি, লাইগেজ নাম আছে না? লাইগেজ থেকে মনে রাখবে এটার কাজ হচ্ছে লাগানো, লাগাবে, যুক্ত করবে। মানে কি করে সে? মনে করো এ আর বি দুইটা বিক্রিয়ক আছে, এ দুইটা মিলে সে তৈরি করে দিল সি, এ লাগাই দিছে, লাইগেজ। ওকে? এবারে দেখো আছে লাইগেজ। লাইগেজটা আগে বলি আমরা কেন? কারণ লাইগেজ আর লাইগেজের যেহেতু নাম, লাইগেজ আর লাইগেজ এই দুইটার নাম যেহেতু আশেপাশে, তার কারণে আমরা যেটা করব দুইটা একসাথেই পড়ব। তো লাইগেজ কি হবে দেখো ভাইয়া, লাইগেজ আর লাইগেজ হচ্ছে একজন আরেকজনের উল্টা। লাইগেজ কি করতেছিল? লাইগেজ লাগিয়ে দিচ্ছিল। আর লাইগেজ কি করবে? সে ভেঙে দিবে। মানে মনে করো সি ছিল, আচ্ছা, তাহলে লাইগেজটা কি করতেছে? এই যে আমাদের সিটা ছিল, এই সি থেকে এ প্লাস বি তৈরি করবে। মানে তার কাজ হচ্ছে ভেঙে দেওয়া, সে ভেঙে ফেলবে। ওকে? এই যে সি থেকে সে এ প্লাস বি তৈরি করবে, ভেঙে ফেলবে সে। ওকে? এবার চলে আসো, এরপরে কি হইল? আইসোমারের যেটা বলতেছিলাম, তোমাদের এটা পড়িয়েছি আমি, যদি ভুলে যান মনে রাখবেন আবার, যে আইসোমারের যেটা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আইসোমার গঠন করা। কি করা বলো? এটার কাজ হচ্ছে আইসোমার গঠন করা। আইসোমার মানে কি? আইসোমার মানে সমাণু। সে সমাণু গঠন করবে। তারপরে দেখো আছে কি আছে? কার্বক্সিলেজ। কার্বক্সিলেজের কাজ কি হবে? কার্বক্সিলেজের কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত করা বা সরিয়ে ফেলা। এপিমারেজের কাজ হচ্ছে এপিমার গঠন করা। আর যেটা ফসফোলাইপেজ, দেখো নামে আছে ফসফোলাইপেজ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সে ফসফেট গ্রুপকে যোগ করবে অথবা ফসফেট গ্রুপকে সরিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, এটা আসলে ফসফোলাইপেজ না, এটা হচ্ছে ফসফোরাইলেজ। ঠিক আছে? এটা একটু আমরা খেয়াল করব। ফসফোরাইলেজ, ওটা ফসফোলাইপেজ না কিন্তু। হ্যাঁ, তাহলে এটাকে বললাম, এটা হচ্ছে কিন্তু ফসফোলাইপেজ না, এটা হচ্ছে ফসফোরাইলেজ। এই যে ফসফোরাইলেশন মানেই কিন্তু আসলে ফসফেট যোগ করা। তাহলে ফসফোরাইলেজ যেটা, এটার কাজই হচ্ছে ফসফেট যোগ বা বিয়োগ। মানে ফসফেট যোগ হবে হচ্ছে, বাদ যাবে হচ্ছে ফসফোরাইলেজের মাধ্যমে। ঠিক আছে? কার্বক্সিলেজ বলছিলাম, কি বলছিলাম? কার্বক্সিলেজের কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যোগ বা বিয়োগ। এপিমারেজ, এপিমারেজের কাজ হচ্ছে এপিমার গঠন করা। ঠিক আছে? তাহলে এই যে দেখো ভাইয়া, আমরা দেখলাম যে সে কি বিক্রিয়াটা আসলে করবে, কি ধরনের বিক্রিয়া করবে, তার উপর ভিত্তি করে আমরা কয়েকটা ভাগে এদেরকে ভাগ করতে পেরেছি। ওকে? তাহলে দেখো, এটা যদি তুমি জানো, আমি আশা করতেছি এনজাইমের মনে রাখা থেকে শুরু করে বেসিক যেটা, সেটা আপনাদের অনেক সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছে। ওকে? তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সুন্দর করে সাবস্ক্রাইব করে নিবেন
এবং বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আবার দেখা হবে নেক্সট ক্লাস নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।